নমস্কার, জনতার দরবার নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে রাত থেকে 8টায়, অর্থাৎ জনতার দরবারে জনতার প্রশ্ন, যা ভার্চুয়ালি নিউজ 18 বাংলার পেজে আসে। যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আগামী 1 ঘন্টা। আমার সঙ্গে বিশেষজ্ঞরা থাকবেন, রাজনৈতিক বিশ্লেষকরা থাকবেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু কোন কোন বিষয় নিয়ে জনতার দরবারে কথা হবে আজ? বিষয় 1, পুরো ভোট পিছনোর দাবি জানাচ্ছে বিরোধীরা। বলছে যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে করোনার, তাতে পুরো ভোট পিছিয়ে দেওয়া হোক। বিরোধীরা, বিজেপি কি বলছে বামেরা কি বলছে, কংগ্রেস জানবো। তার পাশাপাশি শাসক দলের প্রতিনিধি কি বলছেন তাও শুনবো। এরই পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো আজ ভার্চুয়ালি একই মঞ্চে বা উদ্বোধনী মঞ্চে ভার্চুয়ালি নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানালেন যে উদ্বোধন হচ্ছে, যে প্রকল্পের উদ্বোধন, সেই প্রকল্পের পিছনে রাজ্যেরও যথেষ্ট অবদান রয়েছে, এবং সেটা বললেন প্রধানমন্ত্রীর সামনেই। রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ। পাশাপাশি তিনি কেন্দ্র রাজ্য সমন্বয়ের কথাও আরো একবার তুললেন। কেন বারবার কেন্দ্র রাজ্য সমন্বয়ের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কতটা গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে, সে প্রসঙ্গ থাকবে। এবং থাকবে গঙ্গাসাগর মেলা প্রসঙ্গ। তার কারণ হাইকোর্ট বলেছে গঙ্গাসাগর মেলা হোক, তবে শর্ত সাপেক্ষে। কি শর্ত তাও জানানো হয়েছে, এবং সেই শর্ত মানা হচ্ছে কিনা তার জন্য একটা কমিটি গঠন করার কথাও বলেছে গঙ্গাসাগর মেলার জন্য হাইকোর্ট। কিন্তু এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা, হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে বা নির্দেশ দিয়েছে গঙ্গাসাগর মেলা হোক। সেই মেলা করা কতটা চ্যালেঞ্জ, কিভাবে সেই মেলা করা যাবে সে নিয়েও কথা হবে। তবে তার আগে প্রথমে পুরো ভোট প্রসঙ্গ। যেভাবে করোনা পরিস্থিতি বাড়ছে, তাতে পুরো ভোট পিছনোর দাবি জানাচ্ছে বিজেপি, পুরো ভোট পিছনোর কথা বলছে বামেরাও। আর শাসক দল কি বলছে? শাসক দল বলছে হেরে যাওয়ার ভয়ে পুরো ভোট পিছনোর দাবি তুলছে বিজেপি। এই নির্বাচনকে অন্তত 1 মাস পিছিয়ে দেওয়া হোক। 1 মাস পরে করোনা আর থাকবে না, এটাও রাজনৈতিক দলের বিশেষজ্ঞরা বুঝে ফেলেছে। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, তারই মধ্যে চলছে রাজ্যের 4 কর্পোরেশনে ভোটের প্রস্তুতি। 22শে জানুয়ারি ভোট হওয়ার কথা, কিন্তু এই পরিস্থিতিতে পুরো ভোট কিভাবে, প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের দাবি পুরো ভোট পিছনো হোক। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন প্রার্থীরা প্রচার করতে পারছেন, যখন বাড়িতে গেলে বিভিন্ন বাড়ি থেকে বলে দেওয়া হচ্ছে দয়া করে এখানে আসবেন না, আমরা সে কারণেই এই নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি রাখছি। 1 মাস পিছিয়ে দেওয়া হোক, তার মানে দাঁড়াচ্ছে যে 1 মাস পরে করোনা আর থাকবে না, এটাও রাজনৈতিক দলের বিশেষজ্ঞরা বুঝে ফেলেছে। এগুলো হচ্ছে একটা মানে পরাজিতের একটা আর্তনাদ। সবগুলোতেই ওরা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে, এই আশঙ্কা থেকেই তারা এই সমস্ত কথা বলছেন। শুধু বিজেপি নয়, আসরে নেমেছে বামেরাও। করোনাকালে ভোট করানো কতটা নিরাপদ, সে প্রশ্ন তুলে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় বামফ্রন্ট। চিঠিতে সর্বদলীয় বৈঠক ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবার দাবি জানানো হয়েছে। আমরা চিঠি দিয়েই জানিয়েছি যে 22শে জানুয়ারি নির্বাচন এটা যুক্তিসঙ্গত নয়। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এই দেশপ্রেমের আবহে 22শে জানুয়ারি নির্বাচনটা কেন? এমনিতে পশ্চিমবঙ্গে ভোট হওয়া মানে সন্ত্রাস, সেই সন্ত্রাসের সঙ্গে সঙ্গে করোনা সন্ত্রাস, মানুষ কোথায় যাবে সেটা আমাদের সকলের বিবেচনা করা উচিত। শুধু ভোট বন্ধ করলেই করোনার থেকে আমি মুক্ত হয়ে যাবো, এটা এই ভাবনার মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধ রাখতে রাজি না। অতএব যা কিছুই হোক, সেখানে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দেওয়া হোক। শুক্রবারই করোনা পরিস্থিতিতে ভোট পিছনোর দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবারের মধ্যে কমিশনকে হলফনামা দিতে নির্দেশ, মঙ্গলবার পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা। জনতার দরবারে কারা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে একটু দেখে নেবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন বিশ্বজিৎ দেব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির প্রতিনিধি কেয়া ঘোষ, এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। প্রথমে আমি একটু কেয়াদির থেকে জেনে নিতে চাইবো। কেয়াদি, বারবার বিরোধীরা বা বলা ভালো বিভিন্ন রাজনৈতিক দল, রাজ্যের শাসক দল, তারা বলছেন যে বিজেপি এখন বলছে পুরো ভোট পিছনোর কথা, কিন্তু যখন দ্বিতীয় ঢেউ চলছিল, সেকেন্ড ওয়েভ চলছিল, তখন 8 দফা ভোট হয়েছে, তখন কেন আপনারা পিছনোর কথা বলেননি বা স্থগিত রাখার কথা বলেননি? এখন কেন পিছনোর কথা বলছেন?
অতনু, আমি শুরুতেই শুনলাম মাননীয় শ্রী সুখেন্দু শেখর রায় মহাশয় তিনি বললেন যে যেহেতু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দাবি করা হয়েছে নির্বাচন 1 মাস পিছিয়ে দেওয়ার জন্য, সেহেতু উনি বললেন যে বিরোধীরা কি জেনে গিয়েছে বা বিশেষ করে বিজেপি কি জেনে গিয়েছে? না, বিজেপি নয়, যোগটা আসলে উনি নিজের দলের সুপ্রিমো প্রতি করলেন, কটাক্ষটা ওনার দলের সুপ্রিমো প্রতি করলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই নিজে বলেছেন যে আগামী 15 দিন আমাদের পক্ষে খুব ভাইটাল। ঠিকই বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের স্বার্থে উনি তো একদম সঠিক কথা বলেছেন। তো যেখানে 15 দিন যখন এত ভাইটাল উনি বলেছেন, অত্যন্ত আমাদের সন্তর্পণে আমাদের নজর রাখতে হবে আগামী 15টা দিন, এবং সেখানে আমরা দেখছি কি যে যেখানে পুলিশ কমিশনার পর্যন্ত তিনি রেয়াত পাননি, হাসপাতালে যারা চিকিৎসক তারা করোনা আক্রান্ত। আপনাদের চ্যানেলে দেখলাম দক্ষিণ কলকাতার মাফ করবেন উত্তর শহরতলির একটি বাজার পর্যন্ত বন্ধ করা হয়েছে আগামী 3 দিন। দক্ষিণ দমদম পুরসভার বাজার পর্যন্ত বন্ধ করা হয়েছে। আমার মনে হয় আগামী কয়েকদিন আরো হয়তো এরকম হতে পারে, এতগুলি কন্টেইনমেন্ট জোন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা তো খুব যুক্তিযুক্ত, এবং ওর কথা রেশ ধরেই তো আমাদের তরফ থেকে মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে যখন অবস্থা এতটাই খারাপ তখন কি পুরো ভোট খুব প্রয়োজন? আগে মানুষ না আগে ভোট? আর ভোটটা দেবেন যারা, তাদের তো বাড়ি থেকে বেরোতে হবে অতনু, তারা তো সংক্রমিত। আমাদের আগে মানুষ না আগে ভোট, এই কয়েনেজটা তোলা থাকলো কেয়াদি। আমি বিশ্বজিৎদার কাছে জানতে চাইবো, বিশ্বজিৎদা, মুখ্যমন্ত্রী বলছেন 15 দিন এখনো আমাদের দেখতে হবে এমন একটা পরিস্থিতি, যে কথা কেয়া ঘোষ একটু আগেই বললেন। সেই জায়গায় বিরোধীরা দাবি করছে যে তারা যে দাবি করছেন যে পুরো ভোট পেছানো হোক, সেই দাবি যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। দেখুন, বিরোধীরা তো কখনো দাবি করেন পুরো ভোট এক্ষুনি করতে হবে, একসাথে কেন পুরো ভোট হলো না, করোনার দোহাই দিয়ে পুরো ভোট পিছিয়ে দেওয়া হলো। আবার যখন আমরা পুরো ভোটের ব্যাপারে রাজ্য সরকার সুপারিশ মেনে নিল রাজ্য নির্বাচন কমিশন, তখন দেখা গেল ওনারা বলছেন যে পুরো ভোট পিছিয়ে দেওয়া হোক। ওনারা অ্যাকচুয়ালি কি চাইছেন ওনারা নিজেরাই জানেন না। আসল ব্যাপারটা হচ্ছে ওনারা জানেন, বিরোধীরা জানেন, স্পেশালি বিজেপি জানেন। মাঝখানে কথা বলবেন না, আমি বলছি, কাইন্ডলি আমাকে শেষ করতে দিন। এবারে বিরোধীরা ভালো করেই জানেন, স্পেশালি বিজেপি ভালো করেই জানেন যে এই নির্বাচনে তারা হেরে বসে আছেন। ঠিক যেমনি বিগত কর্পোরেশন ইলেকশন এবং বিগত বিধানসভা নির্বাচন আমরা দেখতে পেরেছি যে মানুষের হাতে যেভাবে হার হয়েছে, লজ্জাজনক হার হয়েছে, তারা জানে যে সেই লজ্জাজনক হার আবার হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে করোনা বিধি মেনে নির্বাচন কমিশন ঠিক করেছে যে নির্বাচন হবে এবং সমস্ত কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। তারপরে হাইকোর্টে মামলা হয়েছে এবং সে মামলার শুনানি আছে মঙ্গলবার। এবার আমরা দেখতে চাই যে হাইকোর্ট আমাদেরকে কি ডাইরেকশন দেয়, নির্বাচন কমিশনকে কি ডাইরেকশন দেয়। হাইকোর্ট যা ডাইরেকশন দেবে তখন দেখা যাবে, তখন বিবেচনা করা যাবে। কিন্তু এত আগের থেকে চিৎকার করছেন এনারা যে 1 মাসের জন্য ভোট স্থগিত করে দেওয়া হোক, মানে 1-1.5 মাস বাদে করোনা চলে যাবে, ওনারা এটাই বলতে চাইছেন। তো ওনারা এতটাই বিশেষজ্ঞ হয়ে গেছেন বিজেপির নেতারা যে করোনা কখন থাকবে আর কখন চলে যাবে সেটাও ওনারা জানেন। আসলে হারের ভয়, লজ্জাজনক হারের ভয়, কারণ তারা জানে মানুষ তাদের পাশে নেই, মানুষের সমর্থন তাদের পাশে নেই, মানুষের সমর্থন তারা হারিয়েছে, তাদের সংগঠন নেই, তাদের কাছে কোনো কিচ্ছু নেই। তারা জানে ধীরে ধীরে হারের ভয়, এই দলটা মানুষের সমর্থন নেই, জনসমর্থন নেই, তাই হারের ভয়ে আপনারা ভোট পিছোতে চাইছেন বলছেন বিশ্বজিৎ দেব। আসলে বিশ্বজিৎদার একটু ব্রেনোলিয়া টেনোলিয়া, জন্মদিন কবে বিশ্বজিৎ দা? আমি একটু ব্রেনোলিয়া পাঠিয়ে দেবো আপনাকে, তা না হলে আপনি এটা মনে থাকতো আপনার নিশ্চয়ই যে ভারতীয় জনতা পার্টি নিঃসন্দেহে, আমরা তো পুরো ভোট চেয়েছি, সর্বাগ্রে পুরো ভোটের দাবি আমরা করেছি। আমরা চেয়েছি মানুষের কাছে পুরো পরিষেবা যাতে সঠিক সময় পৌঁছয়। আমরা তো উপনির্বাচনের আগে পুরো ভোটটা চেয়েছিলাম বিশ্বজিৎ দা, তখন কেন করলেন না? আপনাদের যখন মানুষের মানে পুরো পরিষেবা দেওয়া নিয়ে এত ভাবিত, এত চিন্তিত, তখন উপনির্বাচনটা করার কি দরকার ছিল? সেই সময় তো করতে পারতেন, কিন্তু সেটা তো আমি অতনু আপনার প্রোগ্রামে আগেও বলেছি, ইচ্ছা কুর্সি কা ভাই। বিশ্বজিৎ আপনি কথা বলছেন এরকম করলে কিন্তু হবে না বিশ্বজিৎ, আপনি আমাকে কথা বলতে বারণ করে, আমি তো শুনুন না বিশ্বজিৎ, আমি তো আপনাকে সম্মান দিয়ে আমি কথা বলিনি,
কিন্তু তখন তো আপনি যদি মাননীয় আমাকে মুখ্যমন্ত্রী, কাটেন, তাহলে আমি আমাদের আপনাকে নেত্রী আবার মমতা কাটবো। বন্দ্যোপাধ্যায় এই কাটাকুটির বলেছিলেন জায়গাটা না, চলে বিশ্বজিৎ, গেছে। না, বিশ্বজিৎ, কাটাকুটির please, খেলাটা বলতে আপনারা দিন। দেওয়া হোক। পারবেন না, তখন বিশ্বজিৎ। কেন আপনারা বিশ্বজিৎ শুনলেন দা না? কাটাকুটির খেলা কেন আপনারা তখন পারবেন না, আমি বলে তখন দিচ্ছি। না, আমি বিশ্বজিৎ দা, একদম please, কেন বলতে দিন, আপনারা বলতে দিন, বিশ্বজিৎ দা, আপনাদের please, জেদের please, জন্য please, আচ্ছা, এই আরেকটা কোভিড জিনিস, ছড়ালো, শুনুন না, দ্বিতীয় শুনুন না। ঢেউ এত ছড়ালো রাগ করবেন বাংলায়। Please, এই না, প্রসঙ্গ শুনুন না, আসবে, বিশ্বজিৎ দা, আরে please, বলতে দিন। বিশ্বজিৎ Yeah, please. এত রাগ করতে নেই, এত বাইরে ঠান্ডা ঠান্ডা না, শীতের রাগের ব্যাপার মরশুম, না। এত মাথা সত্যি গরম কথা হচ্ছে। বললে ভালো আমাকে লাগে না। বলতে দিন না, আমি আরে বিশ্বজিৎ আরে আপনি সত্যি বলতে কথা দিন। বললে ভালো শুনুন লাগে না। আরে আমি সত্যি কথা বলে আপনি তো রেগে যাচ্ছেন। আমি বলছি যে একদম উপনির্বাচনের রাজি না। সময় আপনি বলুন, উপনির্বাচন বলুন। করার টাইম আপনি কি যতক্ষণ প্রয়োজন? পারেন বলুন। সেই সময় কেন পুরো নির্বাচনটি করলেন না? এক। যে সময় আর পুরো নির্বাচন দ্বিতীয় করার হলো- কথা ছিল সেই শুনুন সময় কেন পুরো নির্বাচন হয়নি? ইয়াদি এই প্রশ্নটা থাকবে, এই প্রশ্নটা থাকবে। আমি একটু আমার সুমন আরেকটা থেকে প্রশ্ন জানবো। রয়েছে, আরেকটা প্রশ্ন রয়েছে, আরেকটা ছোট্ট প্রশ্ন রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, 10 please. সেকেন্ড সময় চাই, 10 সেকেন্ড। ইয়াদি, please। এবং এই 1 মাস বাদে করোনা চলে যাবে, আমরা বিশেষজ্ঞ নই, কিন্তু এই মুহূর্তে যে ভয়াবহ পরিস্থিতি হয়তো বা সেই সময় 1 মাস বাদে সামাল দেওয়া যাবে, সেই চিন্তা করেই বলেছি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বললেন নেতা- কেন যে আগামী আপনাদের 15টা দিন? নেতারা আরে করোনা মমতা বিশেষজ্ঞ, বন্দ্যোপাধ্যায় কোন সেটা জানতাম না। পরিস্থিতি হয়তো এক আপনাদের মাসে স্বাভাবিক হবে, নেতারা আপনারা মনে বললেন, করছেন, বিশেষজ্ঞ, আপনারা মনে করছেন, বিশেষজ্ঞ, বিশ্বজিৎ দা, সেটা আমরা জানতাম যে না। উনি বললেন যে 15 দিন সেটাও বাদে জানা করোনা গেছে, চলে সেটা- যাবে। সেটাও জানা উনি গেছে। বিশেষজ্ঞ। আমি- উনিও তো এই না, সেটাও জানা গেছে। assume করে এই বলছেন। পয়েন্টটা- যে না, আপনাদের মমতা নেতারা ব্যানার্জি করোনা এই বিশেষজ্ঞ। পয়েন্টটা দিয়ে এই উনি কোন পয়েন্টটা তোলা বিশেষজ্ঞ? থাকলো যে হয়তো মাসখানেক পরে পরিস্থিতি কিছুটা অনুকূলে এলেও আসতে পারে। শুভময়দার থেকে আমি জানতে চাইবো, শুভময়দা, প্রথমেই একটা কোথাও যেন কোয়েনেস তৈরি হয়ে গেল, মানুষ আগে না ভোট আগে। সাংবিধানিক বাধ্যকতার জায়গা থেকে ভোট জরুরি, এবং ভোট দেবেন যারা, তারা কতটা ভালো থাকেন, সুস্থভাবে শান্তিপূর্ণ অবাধ ভোট দিতে পারবেন, সেটা দেখা নির্বাচন কমিশনের কাজ। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সেই প্যান্ডেমিক সিচুয়েশনে বিরোধীরা বলছে কি না, বিরোধীরা বলছে কদিন পরে না হয় ভোট হোক। আর রাজ্যের শাসক দল বলছে কি, রাজ্যের শাসক দল বলছে যে বিধানসভা এত দফায় হলো, এখন ভোট হলে সমস্যা কোথায়? হেরে যাওয়ার ভয়ে ভোট হচ্ছে। রাজনীতি আগে না মানুষ আগে? খুব জটিল প্রশ্ন আর কি। আমরা ওই যখন মাধ্যমিকের আগে পড়াশোনা করতাম তখন ইতিহাসে বা ভূগোলে এরকম অনেক প্রশ্ন থাকতো আর কি, যে কোন সাদৃশ্য এবং পার্থক্যগুলো পয়েন্ট করে করে লেখা। একটা লম্বা লাইন টানা খাতার মাঝখানে একটা উল্লম্ব রেখা টেনে বাঁদিকে লিখতে হতো 1 2 3 4 5, ডান দিকে লিখতে হতো 1 2 3 4 5। কোথাও আমরা মিলগুলো লিখতাম, কোথাও যেখানে বৈসাদৃশ্য আছে সেরকম লিখতাম। এবার এখন যেটা মুশকিল হচ্ছে, যে যে যুক্তিগুলো আমরা এই পুরো নির্বাচনের পক্ষে এবং বিপক্ষে লিখবো, সেগুলো কিন্তু লেখা যেতেই পারে। যেমন ধরুন, একটা উদাহরণ হতেই পারে যে পৃথিবীতে তো এ পর্যন্ত 200-250 ভোট হয়েছে কোভিড পরিস্থিতিতে গণতন্ত্র বজায় রাখার জন্য। আবার একই সঙ্গে আমাদের কাছে খুব ভালো তথ্য থাকতে পারে যে এই নির্বাচনগুলোর পরে কোথায় কোভিড কতটা বেড়েছে। মুশকিলটা হচ্ছে যে এর বাঁদিকে তৃণমূল, ডান দিকে বিজেপি, বা বিজেপি আর তৃণমূল আপনি যদি উল্টে দেন, তাতে কিন্তু সাধারণভাবে খুব সমস্যা হবে না। অর্থাৎ যে কোনো একটা দলের নাম একদিকে বসিয়ে দিলেই হবে, কারণ গত প্রায় এই কোভিড পরিস্থিতিতে তারা দুটো দলই সম্পূর্ণ বিপরীতমুখী দুটো কথা বিভিন্ন পরিস্থিতিতে বলেছেন। এবং এটা রাজনীতিতে স্বাভাবিক, কারণ আমরা বহু মানুষকে দেখেছি যারা এক দলের বক্তব্য আবার উল্টো দলে গিয়ে একেবারে উল্টো কথা বলেছেন। আর মানুষের মতামত তো পরিবর্তন হতেই পারে। আমরা সাধারণ মানুষ যদি কোনো নির্বাচনে সিপিএম, কোনো নির্বাচনে তৃণমূল, কোনো নির্বাচনে বিজেপিকে ভোট দিতে পারি, তাহলে আমাদের সাধারণ মানুষকে নিয়েই তো রাজনৈতিক দল, ফলে তারাও মুহূর্তে মুহূর্তে মত পরিবর্তন করতে পারেন। এবং যে দেশে বিজ্ঞান ভিত্তিক ভাবে একটা রোগের, বা সারা পৃথিবী জুড়েই যেভাবে বিজ্ঞান দিয়ে এই রোগ প্রতিরোধের জায়গাটা করার কথা ছিল, সেই জায়গাটায় মানুষ সাধারণভাবে চূড়ান্ত ব্যর্থ। সেই জন্যই আজকেও আমরা ছবি দেখছি যে নগ্ন সাধুর মুখে মাস্ক পরাচ্ছেন একজন পুলিশ কর্মী। আমাদের দেশে তবলিগি জামাত থেকে শুরু করে আমাদের দেশে বিভিন্ন মেলা, এবং এমনকি আমেরিকাতেও খ্রিস্টান ধর্মের নাম করে বিভিন্ন লোক ভ্যাকসিন নিচ্ছেন না। সুতরাং এই যে ভোট হওয়া না হওয়া নিয়ে যে যুক্তিপূর্ণ আলোচনার অবতারণা আপনি করেছেন, আমার মনে হয় আমরা এখন যে পরিস্থিতিতে আছি, এতে খুব একটা যুক্তির জায়গা নেই। যদি নির্বাচন হয়, তাহলে মানুষ যদি একটু শান্তিতে, একটু দূরত্ব বজায় রেখে ভোট দেন, তাহলে মানুষের পক্ষে মঙ্গলের, অন্তত গণতন্ত্র রক্ষা হবে, প্রাণটাও রক্ষা হবে। বিশ্বজিৎ দা, বারবার বিরোধীরা বলছে নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের কথায় চলছে, রাজ্যের শাসক দলের কথায় চলছে। আপনি কিছুক্ষণ আগেই বললেন যে নির্বাচন কমিশনের কাছে হাইকোর্ট জানতে চেয়েছে, এবং তারপর যা সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে, যদি ভোট পিছনোর কথা বলে তাহলে তাই সেই সিদ্ধান্তই নেওয়া হবে। সেক্ষেত্রেও তো বিরোধীরা একই কথা বলছে যে রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের কথায় চলছে। কখনোই না। রাজ্যের নির্বাচন কমিশন তার কথাতেই চলে, এবং তাদের একটা স্বশাসিত ব্যাপার, এবং তারা কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল
ডিসিশন তারা নিজেরাই নেয়। কিন্তু আমরা দেখেছি সর্বভারতীয় নির্বাচন কমিশন বিজেপির কথায় চলে, কেন্দ্রীয় সরকারের কথায় চলে, এটা আমরা একাধিকবার প্রমাণ পেয়েছি। আমরা বিগত বিধানসভা নির্বাচনে আমরা সেই প্রমাণটা পেয়েছি, যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে 8 ফেজে নির্বাচন করবেন না। তামিলনাড়ুতে যেখানে 1 ফেজে হচ্ছে, অন্যান্য রাজ্যে যেখানে 1 ফেজে 2 ফেজে হচ্ছে, অন্তত শেষ 3টে দফা আপনারা একসাথে করে দিন। কিন্তু বিজেপির চাপে, কেন্দ্রীয় সরকারের চাপে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু তা করলেন না, এবং তার পরিণতি আমরা দেখলাম যে কি ভয়াবহ পরিণতি হলো বাংলায়। কত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়লো, কিন্তু সেটা নিয়ে কিন্তু বিজেপি চিন্তা করে না। বিজেপি জানে যে তাদেরকে নির্বাচনে জিততে হবে, তাদেরকে নির্বাচনে পেশি শক্তি দিয়ে, অর্থ শক্তি দিয়ে তাদেরকে জিততে হবে, এবং তাদের যে সংস্থাগুলো আছে, তাদের যে ফ্রন্টাল অর্গানাইজেশন গুলো আছে, সেই ফ্রন্টাল অর্গানাইজেশনের মধ্যে একটা পড়ে নির্বাচন কমিশন, সর্বভারতীয় নির্বাচন কমিশন। তাদেরকে ইউটিলাইজ করে কিভাবে তারা নির্বাচনে জিতবে, তাদের 1 পয়েন্ট প্রোগ্রাম সেটা। কিন্তু সেই করতে গিয়ে আজকে বাংলার কি ভয়াবহ অবস্থা তারা করে দিয়েছিলেন তারা জানেন। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কিন্তু সেই দ্বিতীয় ঢেউয়ের সময় মানুষের দরজায় দরজায় দাঁড়িয়ে তৃণমূল কর্মীরা কিন্তু তাদের সার্ভিস দিয়েছিল, তাদের জন্য কাজ করেছিল। রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের কথায় চলে না, কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রের কথায় চলে। কেয়াদি বিশ্বজিৎ দা বলছি সিরিয়াসলি, বলুন না আমি বিশ্বজিৎ দার কাছে বেরোলিয়া পাঠাতেই হবে আমাকে এই মুহূর্তে। তার কারণ বিশ্বজিৎ দা, আপনাকে মনে করিয়ে দিই যে পুরো নির্বাচন আমরা আগে চেয়েছিলাম, আমরা তো চাইনি উপনির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় যেই ভবানীপুরে যেই সময় উপনির্বাচন হলো, আমরা তো চাইনি, আমরা তো তীব্র বিরোধিতা করেছিলাম। তা বিশ্বজিৎ দা, যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমাদের কথা মতোই চলতো, তাহলে তো উপনির্বাচন হতোই না, এবং এই মুহূর্তে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কুর্সিতেও থাকতে পারতেন না সাংবিধানিক ভাবে, হয়তো পরবর্তীকালে তিনি নিশ্চয়ই বিজয়ী হয়ে আসতেন, সেটা পরের কথা। সুতরাং আপনার প্রথম কথাটি যেটা আপনি অভিযোগ করছিলেন সেটা একেবারেই নস্যাৎ করে দিলাম। এবং আসি দ্বিতীয় কথায়, আমরা দেখছি যে তৃণমূল নেতারা, প্রথম সারির নেতারা যা বলছেন সেটাই কিন্তু সেই কথারই মানে কি বলবো, অক্ষরে অক্ষরে ধ্বনিত হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের মুখে। রাজ্য নির্বাচন কমিশন কিন্তু, আপনি শুভময় দা রয়েছেন, পণ্ডিত মানুষ, আপনিও রয়েছেন, আপনি দীর্ঘদিন আইনের সঙ্গে যুক্ত, নিশ্চয়ই জানেন যে রাজ্য নির্বাচন কমিশনের অনেকটাই তারা কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মতো অতটা ইন্ডিপেন্ডেন্ট তারা বডি নয়, তারা বরং অনেকটাই রাজ্য সরকারের বদান্যতায় চলে এবং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে চলে। এই বিষয়ে শুভময় দা, আপনি যখন কোর্টে মানে রেফারি করলেন, আমি শুভময় দার কাছ থেকে জানবো। আমি শুভময় দার দিকে তো বলটা পাস করে দিলাম, কিন্তু একটা কথা আমার না বললেই নয়। আমি যেটা বলার, আমি রাজনৈতিক কথা আমি বলবো, সেটি হলো যে রাজ্য নির্বাচন কমিশন কি পারতেন না যে এই সময় যেখানে পশ্চিমবঙ্গ দৈনিক সংক্রমণের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে সারা দেশের মধ্যে, সেই জায়গায় যে নির্বাচন যেটা করা হচ্ছে সেটা কি ওনারা আটকাতে পারতেন না? আমরা দেখলাম কি যে আসানসোল বিধাননগর, আমি বারে বারে বলছি, সেই মনোনয়ন জমা দেওয়া নিয়ে যে আমরা বিপুল একটা মিছিল, কজনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে, গাইডলাইন নির্বাচন কমিশন গাইডলাইন ইস্যু করেছে, পরবর্তীকালে আরো গাইডলাইন ইস্যু করেছে, এবং কোভিড বিধি মেনে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত কথাটা শেষ করতে দিন না, কোভিড বিধির জন্য যা যা করণীয়, আমরা এই প্রসঙ্গে আগে আলোচনা করেছি বিষয়টা, আমরা এই প্রসঙ্গে আলোচনা করেছি। একটা দোষারোপ পাল্টা দোষারোপের জায়গা তৈরি হচ্ছে বারবার, যে কোভিড বিধি করেছে নির্বাচন কমিশন, সেই কোভিড বিধি শুধুমাত্র নাকি বিরোধীদের জন্য, শাসক দলকে আটকানো হচ্ছে না বা শাসক দল সেই কোভিড বিধি মানছে না, সে নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের আজকের প্রসঙ্গ থেকে আমরা সরে যাচ্ছি। শুভময় দা, হ্যাঁ দেখুন, কেয়াদি যে প্রশ্নটা তুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু সেটা হচ্ছে যে যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কথা হচ্ছে তখন তৃণমূল বলছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিজেপির দিকে ঢলে আছে। পশ্চিমবঙ্গে যখন রাজ্য নির্বাচন কমিশন পুরো ভোটগুলো করার চেষ্টা করছেন তখন বিজেপি বলছে যে তৃণমূল কংগ্রেসের দিকে হেলে আছে রাজ্য নির্বাচন কমিশন। এই সমস্যাটা কিন্তু আমাদের দেশে এতটা পরিমাণ ছিল না, যেটা আমরা গত 1 দশকে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সময় কিন্তু এই স্বশাসিত এবং স্বাধীন সংস্থাগুলির বিরুদ্ধে ভীষণভাবে আঙুল উঠছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, এই সমস্যার সমাধান হচ্ছে না, এটা কিন্তু এক। এবং দুই, যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার মনে হয় বিরোধীদের কাছ থেকে যে কথাটা খুব একটা উঠে আসছে না, সেটা হচ্ছে যে দেখুন, এটা তো সত্যি
যে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনগুলোতে বেশ ভালো ফল করবে, এটা বোঝাই যাচ্ছে। এইবার যদি একটা সাধারণ পরিস্থিতি থাকতো তাহলে বিরোধী দলগুলো যতটা তেড়ে ফুড়ে লড়াই করতে পারতো একটা স্বাভাবিক পরিস্থিতিতে, এটা কিন্তু একেবারে বাস্তব যে এই কোভিড পরিস্থিতিতে তাদের পক্ষে ততটা বেশি জায়গা করে নেওয়ার জন্য মাঠে নামা, যেখানে তারা তৃণমূল কংগ্রেসকে কোনো রকম লড়াই দিতে পারে, সেই জায়গাটার কিন্তু পরিস্থিতি সত্যিই খুব একটা নেই। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই জায়গাটা কিন্তু স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস চাইবে যে নির্বাচনটা হোক, এবং বিরোধী পক্ষ যারা অনেকটা দূরের বিরোধী পক্ষ আমি বলবো, তারা কিন্তু বেশ খারাপ ফল করার সম্ভাবনা আছে এই সময় যদি এই নির্বাচনটা হয়। তৃণমূল এমনিতেই ভালো ফল করতো, কিন্তু তাদের ফলটা আরো বেশি ভালো হবে, বিরোধীদের ফলটা তুলনামূলকভাবে হয়তো আরো বেশি খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিকই। আরো একটি বিষয়, যে বিষয়ে আপনাদের জানাচ্ছিলাম যে আজকের দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা হলো কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন ছিল আজ। যে উদ্বোধন হলো ভার্চুয়ালি এই উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নরেন্দ্র মোদীর সামনে কেন্দ্র রাজ্য সম্পর্কের গুরুত্ব তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা তাৎপর্যপূর্ণ তা নিয়ে কথা বলার আগে একবার দেখে নিন কি হয়েছিল। উপলক্ষ নিউ টাউনের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন। অনেকদিন পরে একই অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানেও বাদ গেল না বিতর্ক। এবার আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ শ্রীমতী মমতা আছে যে আজকের অনুষ্ঠানের উপলক্ষে নিজের বক্তব্য আমাদের সামনে রাখেন। অনেক ধন্যবাদ সঞ্চালিকাকে। At least you have forgotten my title also. That's okay. Or you became nervous. এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীর সামনে কেন্দ্র রাজ্য সম্পর্কের গুরুত্ব তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। इसका उद्घाटन हम लोगों ने पहले ही कर दिया। कैसे कर दिया? जब कोविड हुआ था, जब हमको कोविड का सेंटर का जरूरत था, तब मैंने खुद एक दिन उधर में गया। ये हमको बहुत काम पे आया। इसमें 25% राशि हम लोग भी स्टेट से खर्चा कर रहे हैं। We are also funding 25%. कैंपस करने के लिए 11 एकड़ लैंड हम कैंसर हॉस्पिटल को दिया है। एंड ऑल्सो रिकरिंग खर्चा जो है इस साल का 71 करोड़ वो भी स्टेट गवर्नमेंट दे रहा है। প্রধানমন্ত্রীর সামনে রাজ্যের দাবি দাওয়াও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। हमको डोज चाहिए और हमारा 40% अभी भी सेकेंड डोज नहीं मिला है। पहले सेकेंड डोज कंप्लीट होगा, उसके बाद बूस्टर डोज होगा। করোনা মোকাবিলায় বাংলার জন্য কেন্দ্র কি কি পদক্ষেপ করেছে, ভার্চুয়াল ভাষণে তার খতিয়ান দেন প্রধানমন্ত্রী। अब तक पश्चिम बंगाल को भी कोरोना वैक्सीन की करीब करीब 11 करोड़ डोज मुफ्त मुहैया कराई जा चुकी है। ये कोरोना से मुकाबले में पश्चिम बंगाल के लोगों की मदद करेगी। করোনা নিয়ে বাংলা সহ দেশ জুড়েই উদ্বেগ। প্রায় 7 মাস পরে দেশে দৈনিক সংক্রমণ বৃহস্পতিবার 1 লক্ষ পার করেছে। নিউজ 18 বাংলা। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, যার নতুন বিল্ডিং, সেই বিল্ডিংয়ে সেই উদ্বোধন যখন হচ্ছে, তখন সেই উদ্বোধনে একদিকে যেমন রয়েছেন প্রধানমন্ত্রী, একদিকে রয়েছেন মুখ্যমন্ত্রী, এবং দুজনের যখন কথা বলছেন কোথাও একটা যেন খতিয়ান দেওয়ার জায়গা চলে আসছে। মুখ্যমন্ত্রী বলছেন কি কি করেছেন, প্রধানমন্ত্রী বলছেন কি কি করেছেন। আমি সরাসরি শুভমাদার কাছে একটু জানতে চাইবো, শুভমাদা, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্যিই কি প্রয়োজন রাজ্যের মুখ্যমন্ত্রীর কি কি করেছেন সেটা জানানোর? সত্যিই কি প্রয়োজন পড়ে প্রধানমন্ত্রীর কি কি করেছেন কোভিড পরিস্থিতিতে রাজ্যের জন্য বা দেশের জন্য সেটা জানানোর? খুব জটিল আর কি এই জায়গাটা। যেমন ধরুন, আমরা যদি বোঝার চেষ্টা করি যে ওই হাসপাতালটার হয়তো একটা খুব ক্ষুদ্র অংশ কোনো একজন গরিব চাষি যিনি চাষ করেছেন রোদে পুড়ে জলে ভিজে, তার উৎপাদিত শস্যর থেকে দেশের যে রেভিনিউটা এসছে তার কত অংশ কেন্দ্রের মাধ্যমে ওই হাসপাতালে গেছে আর কত অংশ রাজ্যের মাধ্যমে, সে অঙ্কটা খুব জটিল হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। আমরা এটা সবসময় দেখে থাকি যে যখনই কোনো রাজনৈতিক নেতা নেত্রী তারা শাসকের জায়গায় পৌঁছন,
সেই জায়গায় তারা সবসময় বলার চেষ্টা করেন যে তাদের যে সরকার, অনেক সময় সরকারের সঙ্গে এই নেতা নেত্রীরা এক হয়ে যান, তারা কতটা কন্ট্রিবিউট করেছে এই ডেভেলপমেন্টে। মূল যে জায়গাটা সেটা যে এই অর্থ আমাদের দেশের অর্থ, আমাদের রাজ্যের অর্থ, মোটের ওপর আমাদের দেশের সমস্ত মানুষের অর্থ, এইটা ভুলে গেলে চলবে না। এবার হচ্ছে পরিকল্পনা। একটা পরিকল্পনা হয়েছে, সেই খাতে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, রাজ্য সরকার টাকা দিয়েছে, খুব স্বাভাবিক সেটা। আমাদের দেশে মানুষের পরিষেবা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার টাকা দেবে না, আর কোনো বেসরকারি সংস্থা এসে টাকা দিয়ে হাসপাতাল বানিয়ে যাবে যাতে গরিব মানুষের বা সাধারণ মানুষের চিকিৎসা হবে। এত ভালো পরিস্থিতি এখনো আমাদের দেশে সৃষ্টি হয়নি, হয়তো পশ্চিমী গণতন্ত্রে কোথাও হয়ে থাকতে পারে। ফলে এই জায়গায় এই টাকাটা একেবারেই মানুষের টাকা, এবং দুজন রাজনৈতিক নেতা নেত্রী, যারা ভারতের একদম সেরা দুই রাজনৈতিক নেতা নেত্রী, তারা চেষ্টা করেছেন তাদের মতো করে তাদের বক্তব্যটা রাখার, যাতে তারা এর থেকে তাদের ম্যাক্সিমাম ক্রেডিটটা পান। এবং সেটাই একেবারে পরিলক্ষিত হয়েছে যে সঙ্গতের অভাব ছিল প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে। বিষয়টা আমি সেটাই জানতে চাইছিলাম যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রচারের সময় ঠিক এই কয়েনেজটাই ব্যবহার করা হয়েছে, তাকে হঠাৎ রাজনীতির কথা কেন বলতে হলো? তিনি যে কথাগুলো বলছেন খুব ঠিক বলছেন যে প্রয়োজন পড়েছিল, যখন করোনা পরিস্থিতি আমাদের রাজ্যের এমন একটা জায়গায় চলে গিয়েছিল, তখন তিনি এই হাসপাতালের উদ্বোধন করতে হয়েছিল, উদ্বোধন করেছেন। কিন্তু কোথাও সেখানে রাজনীতিবিদের মতো কথা কেন চলে আসছে? তার তো প্রয়োজন ছিল না। আচ্ছা, আপনি বলুন তো অন্যায়টা কি বলেছেন উনি অন্যায়টা কি বলেছেন? উনি সত্য কথাটা সঠিকভাবে প্রধানমন্ত্রীর সামনে উনি তুলে ধরেছেন। উনি বলেছেন যে এর আগেই আমরা এই হাসপাতালের উদ্বোধন করে দিয়েছি। ঘটনাটা সত্যি, যেটা সত্যি ঘটনা সেটা উনি বলেছেন। উনি বলেছেন যে 11 একর জমি আমরা এই হাসপাতালটা তৈরি করার জন্য দিয়েছি, একদম সঠিক কথা বলেছেন। উনি বলেছেন যে এই হাসপাতাল বাবদ আমরা 25% কন্ট্রিবিউশন দিয়েছি, একদম সত্যি ঘটনা। তো অসুবিধাটা কি আছে? এখানে তো আমি দেখতে পাচ্ছি না যে এটা নিয়ে সমালোচনার কি আছে, বা বিরোধীরা যেভাবে এটা নিয়ে সমালোচনা করছেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে একটা কাজ করেছেন একজন মুখ্যমন্ত্রী, সঠিক সময় সঠিকভাবে মানুষের জন্য কাজ করেছেন, সেই কথাটা উনি একবার উল্লেখ করেছেন। তো সেটা নিয়ে কেন বিজেপির মতো দল এইভাবে নোংরা রাজনীতি করছে আমি তো বুঝতে পারছি না। বিজেপির মতো দল এ নিয়ে নোংরা রাজনীতি করছে কে আদি? প্রথমত বিজেপির মতো দল নোংরা রাজনীতি করে না, রাজনীতিটা করে তৃণমূল, এবং তৃণমূলের যারা রয়েছেন আর কি, তারা সবাই রাজনীতিটা করছেন। খুব স্পষ্ট করে বলতে গেলে আজকে যখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা অত্যন্ত সুখবর যে এরকম একটা অত্যাধুনিক একটি হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল পশ্চিমবঙ্গের মানুষ পেলেন, বিশেষ করে যারা এই 24 পরগনার মানুষ তারা পেলেন, যারা দূর দূরান্ত থেকে এসে তারাও সুবিধা নিতে পারবেন, খুব ভালো কথা। এইখানে যে কত পার্সেন্ট, এটা তো স্বাভাবিক। একটা ফেডারেল স্ট্রাকচারে যে হাসপাতাল যখন হয়, তো 25% রাজ্য সরকার দিয়েছে, এটা ফলাও করে না বলার দরকার ছিল না। সেখানে তো নরেন্দ্র মোদী যে কখনো বলেননি যে 100% কেন্দ্রীয় সরকার দিয়েছে, বা আমরা 75 দিয়েছি, আপনি 25 দিয়েছেন, আমরা অনেক বেশি, আপনারা কম, আমরা মানে 3/4 দিয়েছে, আপনি 1/4, সেটা বলেনি। এইগুলো প্রয়োজন ছিল না। এবং শুধু তাই নয়, সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনি যেটা শুরুতেই বললেন, উদ্বোধনের কথাটি, উনি উদ্বোধন কথাটি উচিত হয়নি বলার। এখানে উদ্বোধনের ব্যাপার, উদ্বোধন তো উনি ভালো করে জানেন যে দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, তা আমি উদ্বোধন করে দিয়েছি, এটা তো ঠিক নয়। উনি বলতে পারতেন যে আমি ব্যবহার করেছি কোভিডের একটি উইং, আমি এই হাসপাতালে ব্যক্তিগতভাবে গেছি, এই হাসপাতালের ক্যান্সারের উইংটি, এবং সত্যি কথাই যারা কেমোথেরাপি নেবেন তাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা, তারা দিনে ডে কেয়ারে কেমোথেরাপি নিয়ে তারা ফিরে আসতে পারবেন, চমৎকার ব্যবস্থা। সেইখানে দাঁড়িয়ে এই আজকের যে রাজনীতিটা, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলার যে আমি কোভিড ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায় না বললে উনি তো জানেন, নিশ্চয়ই প্রধানমন্ত্রী জানেন, এবং উনি কি মানা করতেন যে কোভিড এর জন্য ব্যবহার করবেন না? উনি তাহলে মানাই করে দিতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনীতি করেননি, এটা নিয়ে কোনো রাজনীতি উনি করেননি। উনি সত্য কথাটা সঠিকভাবে সঠিক সময় বলেছেন। সেটা নিয়ে যদি বিজেপির এত গাত্রদাহ হয় তাহলে আমাদের কিছু বলার নেই। এই আলোচনার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের প্রথমেই জানিয়েছিলাম জনতার দরবারের শুরুতেই, যে গঙ্গাসাগর মেলা হচ্ছে, সাগর মেলা হচ্ছে, কিন্তু শর্ত সাপেক্ষে কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। সেই শর্তগুলো যদি পূরণ করা হয় তাহলে মেলা হবে, হাইকোর্টের নির্দেশ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কিভাবে দেখছেন, এবং এর মধ্যে কোথাও রাজনীতি রয়েছে কি? মেলা নিয়ে চাপানুতর তো চলছেই কদিন ধরে, সেসব নিয়ে কথা হবে বিরতির পর, সঙ্গে থাকুন।
আলোচনা আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ দলুই। আপনাকে স্বাগত জানাবো। প্রথমে একটু ডক্টর দলুই আপনার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে মেলা নামেই যখন মেলা, মিলন ক্ষেত্র, প্রচুর মানুষের ভিড় হবে, শর্ত সাপেক্ষে এক জায়গায় 50 জনের বেশি জমায়েত নয়, তার জন্য নজরদারি আছে, সবই ঠিক আছে, কিন্তু এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মেলা করা কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে হয় আপনার? দেখুন, প্রথম কথাই যেটা আমি বলবো যে এই কোভিডের যে সিচুয়েশন দাঁড়িয়েছে, যেভাবে উত্তরোত্তর কেসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে একটা জিনিস সবচেয়ে আগে আমাদের বুঝে নিতে হবে যে কোনো রকমের জমায়েত, যে কোনো রকমের গ্যাদারিং বা ভিড়, সেটা কিন্তু করোনার একটা হটস্পট হয়ে ওঠা একটা সমূহ সম্ভাবনা আছে। গঙ্গাসাগর মেলা যথেষ্ট বড়, এটা তো ছেড়েই দিন, যে সাধারণ মিটিং মিছিল সেগুলো বাদ দিলাম, যদি কারো বাড়িতে 5-7 জন 10 জন গিয়ে কোথাও একটা পার্টি করছে বা আসে কোনো অনুষ্ঠানে একটু কথাবার্তা বলছে, তারপরে 3-4 দিনই দেখছি আমরা তারা সবাই পজিটিভ হয়ে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু যে কোনো গ্যাদারিং এই মুহূর্তে কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। গঙ্গাসাগর মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের ধর্মীয় দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা কিভাবে বন্ধ হবে না এটাকে চালিয়ে রাখতে হবে নাকি কি করবেন, সেটা সরকারের ডিসিশন বা প্রশাসনের ডিসিশন আমি বলবো। কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস ভোলার কোনো জায়গা নেই যে ভিড় নিয়ন্ত্রণ বা ভিড় না করে কিভাবে কি করা যায় সেটা ভাবতে হবে। প্রশ্নটা সত্যি এটা ওঠে যে গঙ্গাসাগর যেখানে একসাথে কয়েক লক্ষ মানুষ স্নান করেন, সেখানে ভিড় নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব? সে প্রশ্ন কিন্তু উত্তর আমাদের নিজেদেরই হাতে। আমরা বহুবার বিভিন্ন সময় ভার্চুয়ালি বিভিন্ন মেলা বলুন, বিভিন্ন উৎসব বলুন, সেগুলো পালন করার ডাক দিয়েছি। সেখানে বিভিন্ন মানুষজন তখন কিন্তু সেটা মেনে নিয়েছিলেন। এখনো দরকার হলে যদি দেখা যায় যে সেরকম পরিস্থিতির দিকে যাচ্ছে, মানুষ কিন্তু সেটা মেনে নেবেন। আর একটা কথা আমি বারবার বলবো যে আমরা কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা ডাক্তাররা কিন্তু সবকিছু বন্ধ করে দেওয়ার পক্ষে কোনোদিনই নয়। তার কারণ সবকিছু বন্ধ করে দিলে অর্থনীতি ভেঙে যায়, আর অর্থনীতি ভেঙে পড়লে কিন্তু স্বাস্থ্যের খেয়াল করা রাখার মতো মানুষজনের আর হিসেব থাকে না। কিন্তু পরিস্থিতি বিশেষে কত কড়া রেস্ট্রিকশন হবে সেইটা কিন্তু সরকার বা প্রশাসনের সম্পূর্ণ হাতে রয়েছে। সেটা কিন্তু প্রশাসনকে সদা সর্বদা সতর্ক থাকতেই হবে। শুভময়দা থেকে জানতে চাইবো, শুভময়দা, মেলা কতটা গুরুত্বপূর্ণ এই সময়? কারণ কিছুক্ষণ আগেই মানুষ আগে না ভোট আগে এই প্রসঙ্গ যখন উঠছিল, তখন এই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক এই মুহূর্তে, মেলা আগে না জীবন আগে? না, জীবন জীবিকার প্রশ্ন, অর্থনীতির প্রশ্ন, এগুলো তো খুব থাকবেই আর কি। এবং এখানে কিন্তু কোনো একটা পক্ষ নেওয়া সত্যিকারেরই ভীষণ কঠিন। যেমন ধরুন, এই পক্ষ নেওয়া তো ভীষণ কঠিন যে একজন ধার্মিক মানুষ হিসেবে আমি ঘরে বসে ভগবানকে ডাকবো নাকি 1 লক্ষ লোক একসঙ্গে মিলে ভগবানকে ডাকবো। এই প্রশ্ন আমার কাছে উঠবেই যে সত্যিই তো ভগবানের কাছে সমস্ত প্রাণী, অণুজীব সকলেই তো একই ধরনের ভালোবাসা পাওয়ার কথা। তাহলে তো শুধু শুধু কোভিডকে আমরা মারার চেষ্টা করব কেন? আমাদের কাছে এই প্রশ্ন তো উঠবেই, যেটা আমি প্রথমে বলছিলাম যে নগ্ন সাধুর মুখে কেন কোভিড মাস্ক পরাবেন পুলিশ? এই ধরনের প্রচুর প্রশ্ন উঠবে যার আমাদের কাছে কোনো উত্তর নেই। প্রশ্ন হচ্ছে আমরা বিজ্ঞান দিয়ে পৃথিবীটাকে দেখব নাকি দর্শন দিয়ে নাকি ধর্ম দিয়ে? এই বিচার তো আমাদের অভিভাবক রাজনৈতিক নেতা নেত্রীরা তারাই ঠিক করবেন, কেন্দ্রের এবং রাজ্যের এবং আমাদের দেশের আইন ব্যবস্থা। ফলে সেটা দেখেই আমরা চেষ্টা করব আমাদের অভিভাবকরা যে পথে আমাদের নিয়ে যাচ্ছেন সেই পথে যেতে। খুব স্বাভাবিক। সেক্ষেত্রে মেলা করতে হবে, কিন্তু তার জন্য একটা কমিটি তৈরি করে দিয়েছে। বিশ্বজিৎ, আপনার থেকে আমি জানতে চাইবো, একটা কমিটি, যে কমিটিতে থাকবেন রাজ্যের একজন প্রতিনিধি থাকবেন, যেখানে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা থাকবেন এবং হিউম্যান রাইটস কমিশনের হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন থাকবেন বা তার মনোনীত একজন থাকবেন। এই 3 জনের যে কমিটি, সেই কমিটি নজরদারি করবে। কিন্তু নজরদারিটা তো একটা বড় চ্যালেঞ্জ। এই মেলায় কতজন লাখো মানুষের ভিড় হয় গঙ্গাসাগরে, সেখানে 50 জনের বেশি গ্যাদারিং একসঙ্গে হচ্ছে না, সেটা একটা কমিটি কিভাবে নজরদারি করবে? এটা তো বড় চ্যালেঞ্জ হয়ে গেল সরকারের কাছে। দেখুন, প্রথমেই বলি, এই গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্য সরকার কিন্তু প্রথম থেকেই বলেছিলেন যে করোনা বিধি মেনে এবং করোনার সমস্ত বিধি মেনে তবেই কিন্তু এই গঙ্গাসাগর মেলা হবে। পর্যাপ্ত পরিমাণে সেফ হোম, পর্যাপ্ত পরিমাণে কোভিড হাসপাতাল এবং তার সাথে ডাক্তার, মেডিকেল টিম এবং
ভ্যাকসিনের ব্যবস্থা, যাদের ভ্যাকসিন দেওয়ার নেই তাদের জন্য ডাবল ডোজের ব্যবস্থা, সমস্ত কিছু কিন্তু রাজ্য সরকার করেছে। কিন্তু তারপরেও দেখা গেল যে গঙ্গাসাগর মেলার মতো একটা স্পর্শকাতর ব্যাপারে কিন্তু বিরোধীরা কোর্টে গেলেন এবং কোর্টে গিয়ে এটাকে বানচাল করার চেষ্টা করেছেন এবং সেটা নিয়ে হাইকোর্ট, যাই হোক, হাইকোর্ট যে মহামান্য আদালত যা রায় দিয়েছে সেই রায় মানতে হবে এবং সেই রায় মেনেই কিন্তু সব হবে। আজকে কিন্তু আমরা এর আগেও বলেছিলাম যে আমরা কোভিড বিধি মেনে, রাজ্য সরকার কোভিড বিধি মেনে এবং তার সাথে পর্যাপ্ত পরিমাণের সেফ হোম, ডবল ডোজের ব্যবস্থা, ভ্যাকসিনের ব্যবস্থা এবং তার সাথে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আজকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে রেডি আছে। কিন্তু তারপরেও এটা নিয়ে রাজনীতি করার জন্য, এত বড় একটা স্পর্শকাতর ব্যাপার নিয়ে রাজনীতি করার জন্য একটা দল আজকে তারা কিন্তু কোর্টে গেছে। বিজেপি কিন্তু মুখে একদিকে বলে ধর্মের কথা, আরেকদিকে কিন্তু এই ধর্ম নিয়ে তারা রাজনীতি করে। এটা আমরা এর আগেও দেখেছি, এর আগেও আমরা দেখেছি যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল এবং তারা সুযোগ পেলেই তারা এই ধর্ম নিয়ে রাজনীতি করে এবং সাম্প্রদায়িক ভিত্তিতে মানুষকে ভেদাভেদ করার চেষ্টা করে। কিন্তু জেনে রাখবেন, আমরা কিন্তু সব দিক দিয়ে তৈরি, আমরা জানি কিভাবে মেলাটা সুষ্ঠুভাবে করতে হয়। মেলাটা দাঁড়ান না, আমার নাম কি? আপনাকে আপনি বলবেন সঞ্চালক আমার কথা বলবেন। বিশ্বজিৎ দা শুনেছি, আপনি বলেছেন বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, শুনেছি। বিজেপি কি বলবে শুনবো। আমি তো আপনাকে প্রমাণ দিচ্ছি, আপনাকে সেটা শুনুন, একটু সৎসাহস থাকলে শুনুন, একটু বুকে দাম নিয়ে শুনুন। প্রথম কথা, আপনি জানেন কিনা জানি না, এটা একটা জনস্বার্থ মামলা হয়েছে। আপনি জানেন মামলাটি বিজেপি করেছে? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, মামলাটা বিজেপি করেছে আপনি জানেন? আপনি না জেনে এরকম ভাবে দোষারোপ কেন করছেন? না না, তাহলে বললেন কেন? এটা বেনামে কিভাবে করাতে হয় সেটা আপনারা জানেন। এটা জানেন না কেন? আপনারা জানেন বেনামে কিভাবে করাতে হয়। বামেরা করেনি, আপনি জানলেন কি করে? আরে ধর্ম নিয়ে তো আপনারা, আরে আপনাদের রাজনীতিটাই তো ধর্ম নিয়ে। আমার দলের নামে এরকম ভাবে আপনাদের রাজনীতিটাই তো সাম্প্রদায়িক ভেদাভেদির উপর। চ্যানেল আপনাদের রাজনীতিটাই তো সাম্প্রদায়িক গঙ্গাসাগর মেলা এই মুহূর্তে অনেকেই বলছেন গঙ্গাসাগর মেলা সুপার স্প্রেডারও হতে পারে, সেই আশঙ্কাও রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসকরা তারাও টেনশন করছেন যে সুষ্ঠুভাবে মেলা পালন করা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা নিতে গেলে কেয়াদি রাজ্য সরকারের পাশাপাশি যে কমিটি করা হয়েছে সেই কমিটিতে রাজ্যের বিরোধী দলনেতাও থাকছেন, তাকেও থাকতে হবে। এই জায়গাটা আপনারা প্রস্তুত তো একসঙ্গে কাজ করার জন্য? আমি তো আগেও বলেছি, আমরা ভারতীয় জনতা পার্টির তরফে বলেছি যদি সরকার চান আমরা সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে পাশে দাঁড়াবো। যা পুণ্যার্থীরা আসে তাদের যদি কোনো রকম সেবা কাজ করতে হয় আমরা করব। কিন্তু আমি জানি সরকার তো কোনো রকম সহযোগিতা করেননি, করবেন না। এবার আমি আসছি বিশ্বজিৎ বাবুর কথাগুলিতে, তথ্যগুলিতে। আপনি যেটা বললেন যে অত্যন্ত সব ব্যবস্থা রাখা হয়েছে, কোভিড হাসপাতাল। আমি এক্ষুনি গুগলে দেখছিলাম, আপনাদের দেখাতে পারি যে নিকটবর্তী কোভিড হাসপাতাল কোনটি? MR বাঙ্গুর। সেটা গঙ্গাসাগর থেকে তার দূরত্ব হচ্ছে 108.9 কিলোমিটার, প্রায় 109 কিলোমিটার। সময় লাগবে প্রায় 4 ঘন্টা। আরে শুনুন, কথা শুনুন, বিশ্বজিৎ বাবু আর কি বাড়াবাড়ি করছেন? কথা শুনুন, আমি আপনাকে কথা বলতে দেব না, পুরো ডিবেটে আপনাকে কথা বলতে দেব না। আপনার কাছে অবক্ষ আচরণ আমি আশা করি অবশ্যই আমি ডক্টর অনির্বাণ দলুইয়ের কাছে খুব সংক্ষেপে একটু জেনে নিতে চাইবো। ডক্টর দলুই, যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই সিচুয়েশন সেকেন্ড ওয়েভের থেকে এই সিচুয়েশনটা কোন জায়গায় খারাপ, কতটা খারাপ, এবং এই সিচুয়েশনে এখন একদিকে ভোট আরেকদিকে গঙ্গাসাগর মেলা, এই পরিস্থিতিটা আপনি কিভাবে দেখছেন? খুব সংক্ষেপে, দরকার হলে ওয়ান লাইনার একটু জেনে নিতে চাইবো। একদম সুরাজ, একটা কথাই শুধু বলবো যে আমাদের কাছে একটা প্রেডিকশন মডেল আছে, যে মডেলে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সংক্রমণের হার কিন্তু অচিরেই 25 থেকে 35,000 পার ডে সংক্রমণ হতে পারে। এবং সেক্ষেত্রে যদি কোনো অনুঘটকের কাজ করে তাহলে কিন্তু এই গ্যাদারিং, সেটা কিন্তু বারবার এই গঙ্গাসাগর উঠছে কেন আমরা বলতে পারবো না, কিন্তু একসাথে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক যে কোনো রকমের গ্যাদারিং এ কিন্তু এই সময় ভয়ের কারণ উঠবে। এবং একটা কথা আমি আবারও বলবো, এই যে সমস্ত যে গ্যাদারিং যাই হবে, এটাকে যদি কোভিড প্রোটোকল মেনে মানতে হয়, তাদের প্রশাসনের ওপর ভয়ঙ্কর একটা চাপ সৃষ্টি হয়,
আমরা সেটা বুঝি, এবং ফ্রন্টলাইন ওয়ার্কার মানে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, তাদের উপরও কিন্তু একটা চাপ তৈরি হবে। সুতরাং এইটা কিন্তু প্রশাসনকে আরো সতর্ক হতে হবে, এবং একটু কড়া হাতে যদি দরকার হয় সেটা কিন্তু ব্যবস্থা নিতেই হবে, না হলে হাতে ব্যবস্থা নিতেই হবে, না হলে এই পরিস্থিতি সামলানো যাবে না। প্রশাসন তৎপর রয়েছেন এবং আমার সঙ্গে এই মুহূর্তে বিজেপি যিনি প্রতিনিধি রয়েছেন তিনিও বারবার বলছেন বিজেপি সহায়তা করবে, রাজ্যের বিরোধী দলগুলি সহায়তা করবে, একসঙ্গে সমন্বয় সাধন করে তবে এই পরিস্থিতি থেকে বেরোনো সম্ভব হবে। আপাতত একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। জনতার দরবার যখন শুরু হয়েছিল তখন ভার্চুয়ালি ছিল না। জনতার দরবারে দরবার বসতো, জনতা থাকতো এবং প্রশ্ন ছুড়ে দিত সরাসরি যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা বিশ্লেষক রয়েছেন তাদের কাছে। পরবর্তীকালে ভার্চুয়াল জনতার দরবার, এবং এই জনতার দরবার সবচেয়ে বেশি প্রশ্ন আসতো নির্বাচন নিয়ে, কারণ সবে একটা নির্বাচন আমরা পার হয়েছি। 2021-এর বিধানসভা নির্বাচন পালা বদল হবে নাকি একই সরকার থাকবে যা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই নির্বাচনের সময় শাসক দলের, বর্তমান শাসক দলের এবং তখনকার শাসক দলের একটা কয়েনেজ ছিল, খেলা হবে। আজ থেকে ঠিক 1 বছর আগে এই খেলা হবে কয়েনেজ শুরু হয়েছিল। 1 বছর পরেও খেলা হবে সমান জনপ্রিয়।